কোষিকাকে নিয়ে আসে। তাহলে প্রথম তার দেহটাকে আস্তে বাঁকিয়ে কোষিকাগুলির মাধ্যমে তার অনুভূমিক তলের দিকে নিয়ে আসে। পরবর্তীতে পাদচাকতি এবং কোষিকা একসাথ হয়ে যায়, আস্তে সে তার দেহটাকে বাঁকিয়ে আবার পুনরায় উপরের দিকে উঠে আসবে। তাহলে এটা হলো তার লুপিং তৈরি, এটা হলো লুপিং তৈরি, লুপিং তৈরি। আর এটা হলো কর্ষিকা, কর্ষিকা বা গ্লুটিনেন্ট, একে গ্লুটিনেন্ট বলা হয়। তারপরে এটা হলো সোজাভাবে দাঁড়ানো, এখন এই সোজা ভাবে দাঁড়ানো, এটাকে বলা হয় লুপিং চলন। তাহলে সবাই বুঝতে পেরেছো তোমরা? আমরা আজকের যে প্রথম চলনটা সেটা হলো লুপিং বা হামাগুড়ি। এটা হলো হাইড্রার সবচেয়ে দ্রুততম চলন। এই প্রক্রিয়া হাইড্রা কি করে, তার সাধারণত তার এক পাশের পেশি আবরণের কোষগুলি সংকুচিত করে এবং অন্য পাশের কোষগুলিকে প্রসারিত করে, তারপরে আস্তে আস্তে তার এই কর্ষিকা বা গুলিকে মাটির অভিমুখের দিকে আঁকড়িয়ে ধরে দেহটাকে সংকুচিত করে লুপিং তৈরি করে পরে আস্তে সোজা হয়ে দাঁড়ায়। এইগুলো আমাদের লুপিং বা হামাগুড়ি। দ্বিতীয় চলন হলো সমার সল্টিং বা ডিগবাজি, সমার সল্টিং বা ডিগবাজি চলন। ডিগবাজি চলন, এটার এই শুরুতে কি হয়, হাইড্রা সাধারণত দ্রুততম চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি করে হাইড্রা অতি অল্প সময়ে অধিক দূরত্ব অতিক্রম করতে পারে, তাকে দ্রুততম চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় হাইড্রা তার দেহটাকে সংকুচিত করে আস্তে বেঁকে পদচাকতি এবং কোষিকা একসাথ করে সোজা হয়ে বারবার ডিগবাজির মতন সে চলতে শুরু করে। যেমন এই প্রক্রিয়া চিত্রটা হলো এই কোষিকা, কোষিকা থেকে আরেকটি পদ্ধতি চলে আসলো, তাহলে তার এই ডিগবাজি চলনটা হলো এইভাবে ডিগবাজি চলন। পদতল মুক্ত, পদতল মুক্ত। তাহলে আমরা এটা দেখলাম কি করে দেহকে বাঁকিয়ে গতিপথের কোষিকার মধ্যে গ্লুটিনেন্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে, নেমাটোসিস্ট হলো কোনটা, এটাকে নেমাটোসিস্ট বা কোষিকা, এটা গতিপথকে কি করে বাঁকিয়ে গতিপথে গ্লুটিনের নেমাটোসিস্টের গতিপথকে স্পর্শ করে। এই সময় গন্তব্যস্থলের
দিকে পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষগুলি সম্প্রসারিত ঘটে। পরে পদতল বিমুক্ত হয় কোষিকার উপর ভর করে দেহকে সোজা করে দাঁড় করে। যেমন এই কোষিকার উপর ভর করে, কোষিকার উপর ভর করে দেহটাকে সোজা করে দাঁড় করা, এই দেহটা সোজা হয়ে দাঁড়ালো, সোজা হয়ে দাঁড়ায়। এইভাবে সোজা হয়ে দাঁড়ায়, এইভাবে ডিগবাজির মতো চলন প্রক্রিয়ায় সে দ্রুততম প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে কি করে, অন্য স্থানে গমন করে। পরবর্তী চলন হলো গ্লাইডিং। গ্লাইডিং বা এমিবয়েড চলন। এমিবয়েড চলনটা কেন আসলো? এমিবয়েড চলনটা আসলো দৈত্যাকৃতির যে প্রাণীটা ছিল, সেই প্রাণীটা ছিল, আমরা নিচের ক্লাসে পড়েছি, সেটা হলো এমিবা। এমিবা যেমন তার দেহটাকে বিভিন্ন ভাবে আকৃতি অর্থাৎ এমিবয়েডের মতো, অর্থাৎ তার সংকোচন প্রসারণ করে, হ্যাঁ, কি করতে পারে, দেহটার বিভিন্ন আকৃতি করতে পারে, তেমনি এই গ্লাইডিং প্রক্রিয়া এমিবয়েড চলনে সে পদতলের বৈদকীয় কোষগুলি থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে এবং ওই স্থান থেকেই প্রেক্ষিত কোষীয় তরলের এমিবয়েড চলনের সাহায্যে দেহ অত্যন্ত ধীর গতিতে মসৃণভাবে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। তাহলে সেটা এমিবয়েড চলনের মধ্যে তার দেহের কোষিকা থেকে, যেটাকে বলা হয় সিউডোপোডিয়া, এর থেকে তরল রস ক্ষরণ করে কি করে তার নতুন এমিবয়েড চলনের প্রক্রিয়া দূরত্ব মসৃণ তলের সামনের দিকে স্থানান্তরিত হয়। তারপরে হলো প্লটিং বা ভাষা। প্লটিং বা ভাষা, ভাষা এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় হাইড্রা পদতলের বহিতলীয় কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে এবং পানি ভিত্তি বিচ্ছিত হয়ে হালকা উপর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে উঠে। তারপরে হলো সাঁতার বা সুইমিং। সাঁতার বা সুইমিং, মানুষ বা অন্যান্য প্রাণী যেমন সাঁতার দিতে পারে, তো হাইড্রো তদ্রুপ সুইমিং এর মাধ্যমে অর্থাৎ সাঁতারের মাধ্যমে কি করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে। কোষিকাগুলিকে ঢেউয়ের মতো আন্দোলিত করে, এই কোষিকাগুলিকে কি করে, ঢেউয়ের মতো আন্দোলিত করে, আন্দোলিত করার পরে তার দেহটাকে সংকোচন প্রসারের মাধ্যমে সে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে। তারপরে পদ্ধতি হলো হেসরানো। হেসরানো, হেসরানো পদ্ধতি, এই প্রক্রিয়ায় হাইড্রা কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে, কাছাকাছি কোনো বস্তু অর্থাৎ হাইড্রার কাছে কোনো বিভিন্ন জলজ উদ্ভিদ যদি থাকে, সেই বস্তুকে দেহটাকে একটু বাঁকিয়ে পদতলটাকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেহটাকে বাঁকিয়ে কোষিকাগুলিকে সামনের দিকে প্রসারিত করে ওই বস্তুটাকে আঁকড়িয়ে ধরে এক স্থান থেকে অন্য স্থানে যায়। যেমন হেসরানোর মাধ্যমে কোষিকাগুলিকে ওই বস্তুর উপর ভর করে, আকর্ষিত বস্তুকে ভর করে পাদচাকতিকে ওই স্থানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ হেসরানোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই প্রক্রিয়াকে হাড্ডার আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়। তার আরোহণ এবং অবরোহণ এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তারপরে হলো নতমুখী চলন। নতমুখী চলন, নতমুখী চলন প্রক্রিয়াটা হলো অবশ্যই নতমুখ মানে কি, অর্থাৎ তার কোষিকাগুলি নিচের দিকে থাকবে, কোষিকাগুলি বা টেন্টিকল গুলি নিচের দিকে থাকবে এবং তার দেহের বাকি অংশ উপরের দিকে থাকবে, নতমুখী চলন। এই প্রক্রিয়া হাইড্রা তার পদতলের উপর ভর না রেখে কোষিকার উপর স্থাপন করে। দেহের পিছনের অংশ অর্থাৎ পদতলের উপর কোনো ভর থাকবে না, কোষিকার উপর ভর করে সে কি করবে, কোষিকার পায়ের মতো ব্যবহার করে উল্টো ভাবে ধীরে ধীরে চলতে পারে, অর্থাৎ এটাকে নতমুখী চলন বলা হয়। দেহের ভারসাম্য প্রসারণ, দেহের সংকোচন ও প্রসারণ। তাহলে পরবর্তী হলো দেহের সংকুচন ও প্রসারণ প্রক্রিয়া। দেহের সংকুচন, সংকোচন ও প্রসারণ।
অর্থাৎ এই প্রক্রিয়াটা হলো এনেরিরা পর্বের যে আমরা প্রাণীটি পড়েছি সেই প্রাণীটার নাম ছিল কি? কেঁচো। কেঁচো যেমন চলনখণ্ডে তার দেহের মধ্যে অসংখ্য সেগমেন্ট বা দেহকণ্টক থাকে, অর্থাৎ তার দেহটাকে সামনের দিক সংকোচন করে পিছনের দিকটা টেনে নিয়ে আসে, তদ্রূপ হাইড্রাও যেহেতু নিডারিয়া পর্বের একটি প্রাণী, সেহেতু যেহেতু অমেরুদণ্ডী প্রাণী, তার কর্ষিকা আছে, তদ্রূপ সে তার দেহটাকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে গতিপথকে আঁকড়িয়ে ধরে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে। এই প্রক্রিয়া হাইড্রা তার দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত খাটো ও লম্বা করে। অর্থাৎ দেহের আকার দ্রুত খাটো ও লম্বা করে মানে কি? অর্থাৎ সংকোচন ও প্রসারণ করে একবার খাটো হবে আবার লম্বা হবে। এই অবস্থায় এই ধরনের চলনকে আমরা দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে চলন প্রক্রিয়া বলবো। পরবর্তী চলন প্রক্রিয়ার নাম হলো ক্রমসংকোচন। মানে ক্রম হলো বারবার সংকোচন। এই প্রক্রিয়ায় দেহ প্রাচীরের এক পাশের কোষগুলি সংকোচন, বিপরীত পাশের কোষগুলি প্রসারণের ফলে সাপের মতো এক ধরনের চলন প্রক্রিয়া। আমরা নিশ্চয়ই সাপ দেখেছি, সাপ চলতে তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো নাকি? তাহলে এই প্রক্রিয়ায় কি করে সাপের মতো দেহটাকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহ প্রাচীরের কোষগুলি সংকোচন ও বিপরীত পাশের কোষগুলিকে প্রসারণের ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে, অর্থাৎ চলন এই ধরনের চলন সম্পন্ন করে সাপের মতন। সাপ যেভাবে চলে ঠিক তদ্রূপ এই প্রক্রিয়াটায় কি করে ক্রমসংকোচনের মাধ্যমে তা এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে। তোমরা বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তুমি বলো তো সমারসল্টিং যে প্রক্রিয়াটা, এটা কোন ধরনের প্রক্রিয়া, কেমন ধরনের প্রক্রিয়া? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লুপিং, তুমি লুপিংটা বুঝেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। এই তুমি দাঁড়াও, তুমি বলো তো চলন কাকে বলে? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই আজকের এই লোকোমোশন বা চলন অবশ্যই বুঝে পেরেছো। তোমাদের কোনো সমস্যা আছে? কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে আজকের যে এই প্রাণীটা পড়লাম, এই প্রাণীর চলন প্রক্রিয়া পড়েছি। এই প্রাণীর চলন প্রক্রিয়ার মাধ্যমে প্রথম যে প্রক্রিয়াটা ছিল লুপিং বা হামাগুড়ি, এই চলনের কথা আমরা অবশ্যই বলেছি। লুপিং বা হামাগুড়ির তার চলন প্রক্রিয়া এবং সমারসল্টিং বা ডিগবাজি চলন, এই এটা হলো লুপিং বা হামাগুড়ি যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার মধ্যে চলন এবং ডিগবাজি চলনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা লুপিং আমার চলনটা হলো লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, আর ডিগবাজি চলনটা হলো দ্রুততম চলন প্রক্রিয়া। তাহলে দ্রুততম চলন প্রক্রিয়া এবং লম্বা দূরত্ব অতিক্রমের চলনের যে প্রক্রিয়াটা, এই দুইটা চলনের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলি তোমাদের বাড়ির কাজ থাকে এবং এটা একটা পার্থক্য 3 বা 4 নম্বরের জন্য একটা ডিগবাজি চলন এবং হামাগুড়ি চলন পার্থক্যটা তোমরা সলভ করে নিয়ে আসবা। তার পরবর্তী ক্লাসে আমরা আলাপ আলোচনা করব হাইড্রার জনন প্রক্রিয়া, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হাইড্রা। বুঝতে পেরেছো? রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হাইড্রা, হাইড্রার জনন প্রক্রিয়া। প্রাণীর বিশেষ প্রক্রিয়া হলো জনন, অর্থাৎ প্রাণী মাত্রই তার কি হবে জনন প্রক্রিয়া হবে, অর্থাৎ প্রাণী মাত্রই বংশ বিস্তার করতে সক্ষম। তাহলে আগামী দিনে যে দুইটা কাজ রইল, সেই দুইটা কাজ অবশ্যই সলভ করে আসবে, আর এই জনন প্রক্রিয়াটা তোমরা পড়ে আসবা। তবে আমাদের ইম্পর্টেন্ট হলো এবছরের জন্য লুপিং হামাগুড়ি বা ডিগবাজি, অর্থাৎ অর্থাৎ নিডারিয়া পর্বের চলন প্রক্রিয়াগুলি চিত্রের মাধ্যমে বর্ণনা করে। তাহলে আগামী ক্লাসের পড়াটা লিখে নিয়েছো? লেখো।
রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হাইড্রা। লেখা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আগামী দিন ক্লাসটা তোমাদের আগের টাইমে হবে, তোমরা বাড়ির কাজ অবশ্যই নিয়ে আসবে। ধন্যবাদ সবাই।